টিএসপি সারটা আমরা কেন আলাদাভাবে আগে প্রয়োগ করব? কারণ হচ্ছে আমরা এই জিঙ্ক সার এবং টিএসপি সার একসঙ্গে প্রয়োগ করলে সে সারটা আসলে গাছের জন্য অ্যাভেলেবল হবে না। কারণ এই টিএসপি থাকে ট্রিপল সুপার ফসফেট আর জিঙ্ক সারে থাকে জিঙ্ক সালফেট। এই সালফেট এবং ফসফেট পরস্পর বিক্রিয়া করে লক হয়ে যায় এরা, তখন এরা পানিতে দ্রবীভূত হয় না এবং গাছ এই দুটি সারের কোনো সারকেই নিতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সরিষা চাষের সার ব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন যে বর্তমানে নভেম্বর মাসের শেষের দিকে চলছে, অর্থাৎ এই যে অক্টোবর এবং নভেম্বর মাস, এই সময়টি হচ্ছে সরিষা বোনার বেস্ট টাইম। এই সময় আমাদের বিশেষ করে বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গলে এই সরিষার বীজ বোনা হয়। এই সরিষা চাষে আমরা কিভাবে বীজগুলো বপন করব, জমি তৈরি করব এবং সার ব্যবস্থাপনাগুলো আমরা কিভাবে মেনটেন করব, সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে থাকুন, আশা করি খুব সংক্ষেপে এবং অল্প সময়ে বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তার আগে একটি কথা বলে রাখি, যদি এরকম নিয়মিত কৃষি বিষয়ক শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিতে আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও যখন পরবর্তীতে আসবে সেগুলো আপনার নোটিফিকেশন পাবেন এবং দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, সরিষা চাষ করার জন্য আমরা সবাই জানি যে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি, এই দুই ধরনের মাটি সবচেয়ে বেশি উপযোগী। সরিষা চাষ করতে গেলে আমাদের প্রতি বিঘা জমিতে, অর্থাৎ 33 শতকে যেই বিঘাটা আমরা ধরি, সেই প্রতি বিঘা জমিতে 80 থেকে 100 গ্রাম পরিমাণ বীজের পরিমাণ হয়। সরিষা সাধারণত আমাদের এই অঞ্চলে বীজগুলো ছিটিয়ে বপন করা হয়। আর যদি কেউ সারি করে বপন করেন তাহলে সেই ক্ষেত্রে একটি সারি থেকে আরেক সারির দূরত্ব প্রায় 30 সেন্টিমিটারের মতো করতে হবে। এবং আপনারা যদি সারি করে রোপণ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আগাছা পরিষ্কার করতে, নিড়ানি দিতে, এসব কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। সরিষার অনেকগুলো জাত আমাদের দেশে বা পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গলে বেশ ভালো চাষ হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের বাড়ি সরিষার 6, 7, 8, 9, 11, 13, 14, 15, 16, 17, 18 এতগুলো যে জাত রয়েছে, এই জাতগুলো যথেষ্ট ভালো ফলন দেয়। এর পাশাপাশি রায় 5, টরি 7, কল্যাণিয়া, সোনালী, এইগুলো খুব ভালো ফলন হয় আমাদের এই অঞ্চলের আবহাওয়া। জমি প্রস্তুত করার জন্য অবশ্যই কমপক্ষে 4 থেকে 5টি চাষ দিতে হবে যদি আপনারা আসলেই ভালো ফলন পেতে চান। এবং 4-5 বার চাষ দিয়ে সে মাটিকে সুন্দর করে ঝুরঝুরে করে দিতে হবে। তাহলে আমাদের এখানে সার প্রয়োগ করা, আগাছা পরিষ্কার করা, সর্বোপরি ফসলের ফলনের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সে কাজগুলো করা সহজ হবে, সেচ দেওয়া সহজ হবে এবং ফসলও খুব সহজভাবে বেড়ে উঠতে পারবে। আসুন তাহলে আমরা আলোচনা করি এই জমি তৈরির ক্ষেত্রে আমরা কি কি সার প্রয়োগ করব, কোন সার আমরা কখন প্রয়োগ করব সেই বিষয়টি। সরিষার ক্ষেত্রে আমরা মোট 3 ধাপে সার প্রয়োগ করব। প্রথম চাষ শেষ করে যখন দ্বিতীয় চাষটি আমরা দিব, অর্থাৎ দ্বিতীয় চাষ দেওয়ার আগে যেটি করতে হবে সেটি হলো টিএসপি সার, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট 690 থেকে 730 গ্রাম প্রতি শতক। এই মাত্রায় আমরা এই টিএসপি সার ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে আমরা দ্বিতীয় চাষটি দিয়ে দিব এবং শেষ চাষ যখন আমরা দিব সেই সময় আমাদের বেশ কয়েকটি সার প্রয়োগ করতে হবে: ইউরিয়া, এমওপি, জিপসাম, জিঙ্ক, বোরন এবং পচা গোবর। টিএসপি সারটা আমরা কেন আলাদাভাবে আগে প্রয়োগ করব? কারণ হচ্ছে আমরা এই জিঙ্ক সার এবং টিএসপি সার একসঙ্গে প্রয়োগ করলে সে সারটা আসলে গাছের জন্য অ্যাভেলেবল হবে না। কারণ এই টিএসপি থাকে ট্রিপল সুপার ফসফেট আর জিঙ্ক সারে থাকে জিঙ্ক সালফেট। এই সালফেট এবং ফসফেট পরস্পর বিক্রিয়া করে লক হয়ে যায় এরা, তখন এরা পানিতে দ্রবীভূত হয় না এবং গাছ এই দুটি সারের কোনো সারকেই নিতে পারে না। এতে করে ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং সার আসলে আমাদের কোনো কাজে লাগে না। যেই কারণে এই জিঙ্ক সার ব্যবহার করার কমপক্ষে 7 দিন আগে আমাদের এই টিএসপি সার ব্যবহার করতে হয়। যেই কারণে আমরা দ্বিতীয়বার চাষ দেওয়ার আগেই টিএসপি সারটি ছিটিয়ে সমান করে সুন্দর করে চাষ দিয়ে দিব এবং শেষ চাষের সময় অন্যান্য সারের সঙ্গে আমরা জিঙ্ক সার দিয়ে দিব। তখন আমরা ইউরিয়া দিব 500 থেকে 600 গ্রাম প্রতি শতকে, এমওপি দিব 350 থেকে 400 গ্রাম প্রতি শতকে, জিপসাম দিব আমরা 600 থেকে 730 গ্রাম প্রতি শতকে, জিঙ্ক দিব আমরা 20 থেকে 28 গ্রাম প্রতি শতকে, বোরন দিব আমরা 40 গ্রাম প্রতি শতকে এবং পচা গোবর আমরা দিয়ে দিব 30 থেকে 40 কেজি প্রতি শতকে। তাহলে প্রথম ধাপে আমরা টিএসপি দিলাম, তারপরে শেষ চাষের সময় আমরা একবারে
এই যে সারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এবং যে পরিমাণ আছে প্রতি শতকে, সেই পরিমাণ হিসেবে আমরা এই সারগুলো সব একসঙ্গে দিয়ে আমরা সেচ চাষ দিয়ে দিব। এরপরে আর একবার আমাদের সার দিতে হবে, সেটি হচ্ছে কি, যখন আমরা বীজ বপনের পরে চারা হয়ে গেল, সে চারায় যখন ফুল আসবে, ফুল আসার সময় অর্থাৎ চারার বয়স যখন 15-20 দিন হবে, যারা আপনারা চাষ করেন আপনারা মোটামুটি সবাই বোঝেন যে কখন ফুলটা আসবে। ঠিক ফুল আসার আগ মুহূর্তে এই ইউরিয়া সার আবারও 500 থেকে 600 গ্রাম প্রতি শতক, অর্থাৎ ইউরিয়াটা আমরা দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। অর্ধেক সার আমরা দিচ্ছি শেষ চাষের সময়, আর বাকি অর্ধেক আমরা দিয়ে দিচ্ছি ফুল আসার সময়। এইভাবে দুইটি ধাপে ইউরিয়া সারটা দিতে হবে, আর বাকি সারগুলো আমরা এইভাবে প্রয়োগ করব। এইভাবে যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক মাত্রায় সারগুলো প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা অনেক বেশি ফলন পাবো। সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন যে সার প্রয়োগের সময় যেন মাটিতে জো থাকে, অর্থাৎ মাটি যেন আর্দ্র বা ভেজা থাকে। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সেচ দিয়ে নিতে হবে, যাতে করে মাটি আর্দ্র থাকে। তা না হলে কিন্তু সার প্রয়োগ করলে সে সারটি গাছের জন্য অ্যাভেলেবল হবে না। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা সরিষা চাষের যে বিভিন্ন রোগ ব্যাধিগুলো আছে, সেই রোগ ব্যাধিগুলো নিয়ে এবং সরিষা চাষের পরিচর্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে তার রিপ্লাই দিব। যদি আপনাদের অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা বলতে পারেন, আমি সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ প্রদান করব। যদি অন্য কোনো বিষয়ের উপর আপনারা কোনো ভিডিও চান সেটিও আপনারা বলতে পারেন, পরবর্তী সময়ে আমি সে বিষয়ে ভিডিও তৈরি করব। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।